সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আমি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় শাহবাগ ব্লকেড এবং রাজনীতির দাবি, অর্থাৎ মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে অবরোধ কর্মসূচি সেটি নিয়ে মূলত আজ আমরা আলোচনা করব। স্টুডিওতে এই মুহূর্তে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, আপনার স্বাগত জানাই এই আয়োজনে। আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি, স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে আসি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে যদি জানতে চাই, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ দল হিসেবে কি নিষিদ্ধ হতে যাচ্ছে? আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হতে যাচ্ছে কিনা সেটা সময় বলবে, কিন্তু আমার একজন আইনজীবী হিসেবে এই ব্যাপারে বক্তব্য খুব পরিষ্কার। আপনার কাছে তিনটা রাস্তা আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইনে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল জামায়াতে ইসলামকে অগস্ট মাসে 2024 সালে, সেইভাবে আপনি নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন। দুই হচ্ছে আওয়ামী লীগকে দলগতভাবে তার বিচার করে, যেটা পরবর্তীতে আমরা দেখলাম যে ট্রাইব্যুনালে আইন সংশোধন করে দলের বিচার করা যাবে, এই অংশটুকু বাদ দেয়া হয়েছে। কিন্তু এই অংশটুকু যদি সংযোজিত থাকতো আইনে, তাহলে ওই আইনেই আপনি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করতে পারতেন মানবতা বিরোধী অপরাধ এবং এই যে 36 দিনে তারা যে গণহত্যা চালিয়েছে সেটার ব্যাপারে। সেটি আপাতত নেই, দলগত সেটি আপাতত নেই। আচ্ছা। আর তিন হচ্ছে পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স, যেটা এই অর্ডিন্যান্স অনুযায়ী পলিটিক্যাল পার্টিরা কি 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 দোষ করলে তাদেরকে আপনি ব্যান করে দিতে পারেন সেটা উল্লেখ করা আছে 3 এবং 4 ধারায়। তো সেটা অনুযায়ীও আওয়ামী লীগকে ব্যান করা যায়। আর এর বাইরে যদি আপনি ব্যান করতে চান, তাহলে তো এটি ব্যাপারে আপনাকে মানুষের কাছে আসলে যেতে হবে এবং মানুষ তার রায় যেভাবে দেবে সেভাবেই কাজ হবে। দেখুন, আমি যেটা মনে করি, কলমের খোঁচায় কোনো রাজনৈতিক দল, সেটা শিবির হোক, সেটা জামাত হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা যেই দলই হোক, এবং তার অপরাধ যত বড় অপরাধী হোক না কেন, আপনি তো একটা কলমের খোঁচা দিয়ে পলিটিক্যাল পার্টি, যেটা আসলে মানুষ দ্বারা গঠিত, মানুষের জন্য, এবং রাজনীতিটা আসলে মানুষ কেন্দ্রিক, তো সেরকম একটি পলিটিক্যাল পার্টিকে আপনি কলমের খোঁচায় নিষিদ্ধ করা, সেটা আমি কখনোই সমর্থন করি না। আর দুই হচ্ছে আইনের মাধ্যমে। এখন আইনের মাধ্যমে আমরা তো দেখেছি যে আইন, আপনি একটা মামলা করলেন, সেটার সাক্ষ্য প্রমাণ অনেক কিছুর ভিত্তিতে সেটার একটা রায় আসবে। সেই রায়টা আপনার পক্ষেও যেতে পারে, আপনার বিপক্ষেও যেতে পারে। মামলা করা মানেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া, তেমনটি তো নাও হতে পারে। আমি এই কথাটি এই কারণেই বলছি যে আমরা তো দুটো শাহবাগ দেখলাম, তাই না? একটা গণজাগরণ মঞ্চের শাহবাগ, সেটা বহু বছর আগে একবার আমরা দেখেছি, আরেকটা আমরা এখন দেখতে পাচ্ছি। তখন শাহবাগে একটা স্লোগান উঠেছিল, একটা শিবির ধরে ধরে জবাই কর। ভয়ানক কথা। বা একটা জামাত ধরে ধরে জবাই কর। তখন আমি যেভাবে প্রতিবাদ করেছি, আজকে যখন বলা হচ্ছে একটা আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর, আওয়ামী লীগ বা লীগ, হোয়াট এভার ইট ইজ, ওটাও কিন্তু আমাকে ততটাই শঙ্কিত করে বহু বছর আগে শাহবাগ আমাকে যেভাবে শঙ্কিত করেছিল। আমি দুটোর মধ্যেই অসহিষ্ণুতা দেখি, আমি দুটোর মধ্যেই এক্সট্রিম একটা আবেগ দেখি। আমরা আগের শাহবাগে দেখেছিলাম এক্সট্রিমভাবে মুক্তিযুদ্ধের ব্যবহার, এক্সট্রিমভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যার যার মতটাকে চাপিয়ে দেবার একটা চেষ্টা, যেখানে ভিন্ন মতের কোনো জায়গা নাই, যেখানে কোনো স্পেস থাকবে না, যেখানে আপনি দ্বিমত করা মানেই আপনি রাজাকার শাবক। আবার ঠিক এত বছর পরে আমি যখন এই শাহবাগের দিকে তাকাই, আমি সেরকমই অসহিষ্ণু গলার স্বর শুনতে পাই যে হয় আপনি আমাদের সাথে, না হলে আপনি বাংলাদেশ বিরোধী ফ্যাসিস্টপন্থী। ঠিক এই কথাটা এসছে তো। এখানে বলা হচ্ছে যে এখন বাংলাদেশ দুভাগে বিভক্ত, যারা আমাদের সাথে তারা বাংলাদেশপন্থী, আর যারা আমাদের সঙ্গে নেই তারা আসলে ফ্যাসিস্টপন্থী। এত বাইনারি শব্দটা তো এই নতুন প্রজন্মের খুব প্রিয় শব্দ, তাই না? তো এই বাইনারির বিষয়টা তো তারা আজকের তাদের যে মুভমেন্ট যেটা চলছে গত 2-3 দিন ধরে, সেখানেও তো বাইনারি দেখছি। আচ্ছা, সরকার চালাচ্ছে কে? এই প্রশ্নটা আমি না বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার মাধ্যমে, আমি গণমাধ্যমে করছি। বাংলাদেশের সরকার কে চালাচ্ছে? এই সরকার গদিতে থাকা অবস্থায় আব্দুল হামিদ বাংলাদেশ থেকে চলে যায়। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায়
আরাফাত সাহেব চলে যায় দেশ থেকে, নওফেল সাহেব দেশ থেকে চলে যায়, এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একের পর এক আওয়ামী লীগের যারা মাথা ছিল এবং যারা ওই সময় মুভমেন্টটা ক্র্যাকডাউন করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের কারো টিকিট দেখা নাই, সেটা পুলিশ অফিসার হোক, সেটা আওয়ামী লীগের দলীয় নেতা হোক, যেই হোক, তাদের কারো টিকিট দেখা নাই। উল্টো আমরা দেখতে পাচ্ছি এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইভির মতন একজন ব্যক্তি, যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে শামীম ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়ায় ছিল। আপনি তার রাজনীতি পছন্দ করেন কিংবা না করেন, কিন্তু আপনি রাত 2টা বাজে, যিনি দেশ থেকে পালান নাই, তার বাসার থেকে পালান নাই, যিনি গত 15 বছর শামীম ওসমানের চোখে চোখ রেখে একমাত্র মানুষ, কারণ কোনো পুরুষ টুরুষ শামীম ওসমানের সামনে দাঁড়ায় নাই, উনি একমাত্র ব্যক্তি যিনি শামীম ওসমানের চোখে চোখ রেখে কথা বলেছে। তো সেই মানুষটাকে আপনি তুলে নিলেন আর আব্দুল হামিদকে চুপি চুপি রাত 3টায় ব্যাংককের ফ্লাইটে উঠায় দিলেন। সো আপনি আসলে ঠিক কোন সরকার? আবার এই সরকার একদিকে আওয়ামী লীগকে পালাইতে সাহায্য করে, আবার এই সরকারের বিরুদ্ধে যখন স্টুডেন্টরা মাঠে নামে তখন ঠান্ডা পানি ছিটায় তাদের মাথা ঠান্ডা করে। এই সরকারটা আসলে কার সরকার? কোন সরকার? সরকারে কারা আছে? তাহসিন রিয়াজ, সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে নিশ্চয়ই আসবো। রুমিন আপা শুরুতে যেটি বলছিলেন যে 3টি উপায়ে এই সরকারকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব। যে 3টি উপায়ের কথা তিনি বলেছেন, যে সন্ত্রাস দমন আইনের কথা বলেছেন, যেটি নির্বাহী আদেশে হতে পারে, দলগতভাবে বিচারের মাধ্যমে সেটি হতে পারত যদি সেইভাবে অর্ডিন্যান্সটা ছিল, আর পলিটিক্যাল পার্টি হিসেবে সেটি করা যেতে পারে। আপনার কাছে কি মনে হয় যে বিদ্যমান উপায়গুলোর কথা বলা হলো, সেগুলোর মাধ্যমে কি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে যাচ্ছেন নাকি অন্য কোনোভাবে? আচ্ছা, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এটি নিউজে যারা আমাকে শুনছেন এবং আমার অত্যন্ত শ্রদ্ধার রুমিন ফারহানা আপাকে। দেখুন, আমি মানে প্রশ্নগুলোর উত্তর দিব, আমাকে একটু সময় দিবেন। আমি তার আগে মানে কিছু ব্যাপারে একটু ক্ল্যারিটি দিতে চাই। প্রথমত হচ্ছে আজকের এখন যে মুভমেন্টটা হচ্ছে, সেই মুভমেন্টে একটা লীগ ধরে ধরে জবাই কর, এ ধরনের কোনো স্লোগান দেওয়া হয়নি। আচ্ছা, স্লোগানটা আমরা চেঞ্জ করেছি এবং বাংলাদেশের পলিটিক্সে এই স্লোগানের ট্রেডিশনটাকে এবারই আন্দোলনে ভেঙেছে। স্লোগানটা যদি একটু পরিষ্কারভাবে আপনারা শোনেন, এখনো আপনারা চাইলে লাইভ করতে পারেন, আই চ্যালেঞ্জ। স্লোগানটা হচ্ছে একটা লীগ ধরে ধরে জেলে ভর। আচ্ছা, কাজেই এখন রুমিন ফারহানা আপা আসলে যে ট্রেডিশনালি শুনতে শুনতে এই অভ্যস্ততা থেকে তিনি হয়তো ওইটা জেলটাকে হচ্ছে মানে ওই জবাইটাই শুনে ফেলেছেন। আরেকটা স্লোগান একটু কানে লেগেছিল, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই। আমি এটার উত্তর দেব, এটি নিয়ে আমি এটার উত্তর দেব। ঠিক আছে, আমি জাস্ট নোট রাখলাম। তো দেখেন, এটাকে আসলে এইভাবে করে দেখার সুযোগ নাই। মানে পুরো ফ্রেমটা যেভাবে আপা দেখিয়েছেন আর কি, ফ্রেমটা এরকম না। এই আন্দোলনটা মানে কোনো অ্যাগ্রেসিভ কোনো মুভমেন্ট না। এই আন্দোলনটা একটা যৌক্তিক দাবির বিপরীতে মুভমেন্ট এবং এখানে জবাই টবাই টাইপ কোনো ধরনের শব্দ এখানে মানে কেউ প্রডিউস করে নাই। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমি মানে খুবই দুঃখের সাথে জানাইতে চাই, সেটা হচ্ছে যে দেখেন মানে আপারা অনেক ফরম্যাট নিয়ে কথা বলেছেন, কিভাবে নিষিদ্ধ হতে পারে, কোন কোন আইনে নিষিদ্ধ হতে পারে, এরপর হচ্ছে বাইনারির কথা বলেছেন। সমস্যাটা হচ্ছে যে মানে এটাকে আমরা মাঝে মাঝে ফিল করি হচ্ছে এভাবে যে তারা তাদের কোনো পার্টি অবস্থান নিচ্ছেন না। ওভার দি ইস্যু কী পার্টি অবস্থান হওয়া উচিত, আপনি দেখবেন যে বিগত 2 দিন ধরে এই আন্দোলনটা চলছে। লাস্ট ডেতে আজকে এসে আপনার মানে চট্টগ্রামে যে জনসভা হয়েছে, সেই জনসভায় মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। তাহলে দেশের মানুষ আওয়ামী লীগকে যদি না চায়, তাহলে মানে দেখেন এখানে কিন্তু শব্দটা বোঝেন, মানে আপার কথাই যদি আমরা ধরে নেই যে এটা কি হইতে হবে, আপার একটা ফর্মুলায় বলা হয়েছে কি, সেটা হচ্ছে যে যদি এটা মানুষ যদি এটাকে ডিনাই করে, তাহলে তার দলের যিনি মুখপাত্র সর্বোচ্চ নেতা, সেই সর্বোচ্চ নেতা আজকে কি বলেছে সাধারণ মানুষ আওয়ামী লীগকে চায় না। তাহলে আমরা এটা তো বিএনপি কমেন্ট হিসাবেই ধরে নিব নিঃসন্দেহে, যেহেতু মির্জা ফখরুল ইসলাম বলেছেন এবং তিনি পার্টির মহাসচিব। কিন্তু কাজেই আমরা ধরে নিতে চাই যে আমরা যেটা বিশ্বাস করছি যে সাধারণ মানুষ আর আওয়ামী লীগকে চায় না, এই মতামতের সাথে বিএনপির মতামতের কোনো পার্থক্য নেই। এখন তাদের শাহবাগে আসতে, ইন্টারকন্টিনেন্টালের সামনে আসতে বা এই আন্দোলনে যুক্ত হতে তাদের দ্বিমত থাকতে পারে। আমরা ধরে নিতে পারি যে পাবলিক কনসেনসাসের জায়গায় বা দলীয় কনসেনসাসের জায়গায় আসলে বিএনপির সাথে কোনো দ্বিমত আমাদের এখন পর্যন্ত নেই আজকের এই মন্তব্যের পর। কাজেই আপনি এখন এই আন্দোলনটাকে যতটা ফ্রেম করার চেষ্টা করবেন, এটা আপনার জন্য খুব একটা মানে সুখকর বা লাভের কিছু হবে না। এই আন্দোলন কারা করতেছে আপনারা একটু গিয়ে দেখেন, দেখলেই বুঝবেন। আর আপনি যে আন্দোলনের স্লোগানের কথা বলেছেন, দেখেন এখানে এটা যেটা হয়েছে এটা একটা উন্মুক্ত মঞ্চ। আমরা দেখেছি জুলাইয়ে যখন হয়েছিল, জুলাইয়েও কিন্তু সকল পলিটিক্যাল পার্টি সেখানে প্রেজেন্স ছিল
এখন নির্দিষ্ট একটা পলিটিক্যাল পার্টি, এটা কিন্তু মূল প্ল্যাটফর্মের স্লোগানটা হয় নাই, আপনি যদি একটু অনেকগুলো স্লোগানের মধ্যে এটি একটি না, এটা মূল প্ল্যাটফর্মের স্লোগান না, আমি এই জন্য কারেকশনটা দিচ্ছি আপনাকে। যেটা হয়েছে যে যখন আপনি একটা জায়গায় জমায়েত হন তখন সাইড বাই সাইড ছোট 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 আরও অনেকগুলো ক্লাস্টার তৈরি হয়। এটা খুব মানে চরম, আপনারা যারা আন্দোলন দেখেছেন এত বছর কাভার করেছেন, মানে আপনাদের এটা অ্যাওয়্যার থাকা উচিত, থাকেন আর কি আপনারা। কাজে ওইখানে ডিফারেন্ট একটা ক্লাস্টার থেকে এই স্লোগানটা এসেছে। পরবর্তীতে আমরা মানে আমাদের মানে সার্বিক যে আলোচনা, যেই জোট এখানে হয়েছে, জোট বলতে হচ্ছে যেই মানে আন্দোলনের শক্তিগুলো যে নিশ্চিত রূপে তো একটা মানে সমন্বয়ের মাধ্যমেই এটা হয়েছে। তো যেই সমন্বয়টা হয়েছে এই সমন্বয়ের মাধ্যমে আমরা যখন তাদের কাছে বলেছি এ ধরনের স্লোগান, কিন্তু আজকে আপনি যদি একটু কাভারেজগুলো দেখেন এ ধরনের কোনো স্লোগান আপনি শুনবেন না। কাজেই এ ধরনের স্লোগানের সাথে আমাদের পজিশন কিনা, আমি এ ধরনের রাজনীতিতে আজকে যেতে চাই না, আমাদের আজকের আলোচনার ফোকাসটা ডিফারেন্ট আমরা জানি। তো এটা হচ্ছে আপনার ওই প্রশ্নের উত্তর। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আসলে কেন কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাইতে পারে। আপাই অলরেডি বলেছেন যে মানে আপা যেহেতু আইনের মানুষ, আপা বলেছেন অলরেডি যেই ফর্মুলাগুলো দিয়েছেন। দেখেন সন্ত্রাস বিরোধী আইন যেটা নির্বাহী আদেশে, আমরা কিন্তু এই ফর্মুলায় আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমরা এটা ব্যক্তিগতভাবে চাই না, পার্টি হিসাবে কিন্তু আমরা চাই না। কারণ এটা যেটা হয় এটা তো আসলে সলিড হয় না, এটা একটা পলিটিক্যাল একটা মানে ফরম্যাট বা প্রসেস। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে দেখেন মানে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে ধারাটাকে হচ্ছে আপনার বাদ রেখে নতুন করে যে সংযোজন বিভাজনটা হয়েছে, আমরা বলেছি সেটাকে রিফর্ম করতে, সেটাকে সামনে নিয়ে আসতে। এটা একটা ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা আমরা বলেছি কিন্তু যে তাদের কার্যক্রমের যে নিষিদ্ধ করার যে প্রসেস, দেখেন আমি আপার দিয়ে এক্সাম্পল থেকেই নেই। আপা বলেছেন না 3-4 ধারায় যেই ক্ল্যারিফিকেশনটা দেওয়া আছে যে কী করা যাবে একটা পার্টি, পলিটিক্যাল পার্টি সেটা কি করতে পারবে এবং কি করতে পারবে না, এটার উপর তার কার্যক্রম মানে পরিচালনা হওয়া বা নিষিদ্ধ হওয়া ডিপেন্ড করবে। এবার আমি আপনাকে একটু পয়েন্ট ধরে ধরে শোনাই কি করতে পারবে কি করতে পারবে না। সেখানে লেখা আছে দলটির নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক বা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে অথবা করে না। হ্যাঁ, এরপর হচ্ছে দলটি ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান বা ভাষার ভিত্তিতে বৈষম্য তৈরি করে অথবা করে না। দলটির কার্যক্রম রাষ্ট্র, জনগণ বা অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ যুক্ত থাকে দলটির কার্যক্রমে, ঠিক আছে। এবং 4 নম্বর পয়েন্ট, দলের গঠন এবং উদ্দেশ্য যদি সংবিধান বিরোধী হয়। এবার আমি একটু 1 to 1 আসি। বাংলাদেশে আওয়ামী লীগ ধর্মের বাইনারি করেছে কিনা? করেছে। বাংলাদেশে আওয়ামী লীগ এই যে জাতিগোষ্ঠীর যে বিভাজন, এই বিভাজন করেছে কিনা? করেছে। বাংলাদেশে বর্ণের যে বিভাজন, লিঙ্গের যে বিভাজন, এরপর যদি আমি একটু ডিটেলে যাই, তাদের যে কার্যক্রম, দলটির কার্যক্রম দেখেন পয়েন্ট স্পষ্ট, দলটির কার্যক্রমে রাষ্ট্র, জনগণের বিরুদ্ধে কোনো কার্যক্রম আছে কিনা। একটা দল একদম সুস্পষ্টভাবে, পিলখানা আমরা দেখেছি, পিলখানার সংশ্লিষ্টতা কাদের রয়েছে এটা এখন অনেকটাই পরিষ্কার। আমরা শাপলা দেখেছি, শাপলা নিশ্চয়ই আপনি ভুলে যাবেন না। শাপলার রাতে কি হয়েছে সেটা রুমিনাপাড়া নিশ্চয়ই ভুলে যাননি। আমরা শাপলা দেখেছি এবং সব কিছু ভুলে যান। আপনি একেবারে তরতাজা স্মৃতি 24শে জুলাই গণঅভ্যুত্থান আপনি দেখেন নাই, সেখানে কি ধরনের গণহত্যা হয়েছে আপনি দেখেন নাই, সেখানে কিভাবে করে স্নাইপিং করে, কিভাবে করে একেবারে বুকে গুলি ঠেকিয়ে, কিভাবে করে মানে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, এটা কি আপনি দেখেন নাই? সেটা কি জনগণের পক্ষের কার্যক্রম? সেটা কি জনগণের সাথে জনগণকে সাপোর্ট করার কোনো কার্যক্রম? তাহলে যেই দল গণহত্যা চালায় সেই দল সাংবিধানিকভাবেই তাদের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, এটা জটিল কোনো প্রসেস না। আপনি এই প্রস্তাবনা দিয়ে আপনি আপনার এই দলকে যেই দলের কথা আমরা আজকে বলছি, এই দলকে আপনি নিষিদ্ধ, এই দলকে প্রথমত তো আমরা বলেছি যে এই দলকে আমরা দল হিসাবেই কনসিডার করতে রাজি না। আমি জানি না, একটা সময় তো জামাতও নিষিদ্ধ হয়ে গিয়েছিল, নির্বাহী আদেশ হয়েছিল, সেটি তো আবার পরবর্তীতে সেটি তো আবার জি আমরা এই জন্যই বলেছি নির্বাহী আদেশের যে নিষিদ্ধের জায়গাটা আমাদের রিজার্ভেশন আছে ওটাতে। এখন রাষ্ট্র কি সিদ্ধান্ত নেবে দে নো ওয়েল, বাট আমাদের রিজার্ভেশনটা এটা একটা আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমরা চাই যে এটা যেন লং লাস্টিং হয়, বিচারিক কার্যক্রম আছে সেভাবেও যদি আগাতে চায় আগাতে পারে, বাট নীতিগত সিদ্ধান্তের জায়গা আমাদেরকে আসতে হবে। আমি যেটা বলেছি আপনি চাইলেই কিন্তু এই 4-5 ধারায় যেখানে 3 বা 4 ধারায় যেখানে সুস্পষ্ট ব্যাখ্যাগুলো আছে যে একটা দলের কার্যক্রম আপনার দেশের জন্য সুইটেবল না। আবার দেখেন আরেকটা বড় পয়েন্ট এখানে আছে যে যেই দলটা হচ্ছে সার্বভৌমত্বের সাথে কনফ্লিক্ট করতেছে, আপনি এখন ভারতের সাথে তাদের সম্পর্ক দেখেন, কাজেই আপনি যতগুলো মোটিভ যতগুলো কার্যক্রম তাদের দেখবেন সবগুলো জায়গা থেকেই আমাদেরকে সেই সুযোগ আসলে সংবিধান দিচ্ছে। এখন দেখেন আমি মোটা দাগে কিছু কথা বলি, আমাদের রাজনীতিতে অংশগ্রহণ কতটুকু সময়ের জন্য আমি ঠিক জানি না যে কেন
বিএনপির এই সিদ্ধান্তটা গ্রহণ করতে। আজকে যে মির্জা ফখরুল যে কথাটা বলেছেন, আমি জানি না এটা বলতে এত সময় কেন লাগছে। নিশ্চয়ই তিনি 15 কোটি জনগণের মতামত ক্যালকুলেট করেন নাই, 2 দিনে তো ক্যালকুলেট করেন নাই। এই যে জনগণের যে মনোভাবটা বিএনপি জানতো। এই 16 বছরে নির্যাতিত তো বিএনপি কম হয় নাই। বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীরাই তো এখানে জুলুম। আমি জাস্ট একটা কথা বলতে চাই, দেখেন এই যে মানে রাইট ডিসিশন নেওয়ার যে জায়গাটা, জনগণের মতামত, জনগণের মনোভাব আপনি যদি বুঝেই থাকেন, আজকে যে কথাটা আপনি বলেছেন, আপনার কথা ধরে যদি আমরা বলতে চাই, আপনি আর বাসায় বসে থাকতে পারেন না। জি, আপনাকে ধন্যবাদ। রুমিনাপা, মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না মন্তব্য করছেন মির্জা ফখরুল ইসলাম, যে মন্তব্যটা করছেন, যেমনটি তাহসিন রিয়াজ বলছেন, যেটা অবশেষে বিএনপি বুঝতে পেরেছে। আবার দল হিসেবে আপনারা নিষিদ্ধ চাচ্ছেন না, মানে এই কনফ্লিক্টটা কেন, সেটি একটা প্রশ্ন। আর এই যে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য, সেখানে বিএনপি কেন নেই? ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে আমরা এনসিপিকে খুবই অ্যাক্টিভভাবে দেখছি। শুরুতে এনসিপির একজন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উনি শুরু করেছিলেন, পরে এনসিপি যুক্ত হয়েছে। আমরা জামাতের কিছু কিছু নেতা কর্মীদের দেখেছি, বাট তার ব্যাপারে জামাত দলগতভাবে বলেছে যে তারা দলগতভাবে সেখানে নেই, কেউ কেউ তার ব্যক্তিগত উদ্যোগে সেখানে গেছেন। আচ্ছা, আপনি চাইলে এটা নিউজ আমি আপনাকে আজকের চিত্রটা তো ভিন্ন। আজকের চিত্রটা ভিন্ন কিনা আমি জানি না। তারা তাদের টপ লিডারশিপ থেকেই বলা হয়েছে যে যারা গেছে তারা গেছে তাদের ব্যক্তিগত উদ্যোগে গেছে, দলগতভাবে তারা সেখানে যুক্ত হয়নি। এবং তারা এটাও বলেছে যে কোন দল নিষিদ্ধ হবে, কোন দল নিষিদ্ধ হবে, ঠিক বিএনপি যে কথা বলেছে এটা আসলে মানুষ নির্ধারণ করবে, বলছে সরকার নির্ধারণ করবে। তারা দুটো কথা বলেছে, মানুষ নির্ধারণ করবে, সরকার নির্ধারণ করবে। এখানে আমি কে বলার বা আমরা কে বলার। 3 হচ্ছে বিএনপি কোথায় যুক্ত হবে আর কোথায় হবে না, এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত, বিএনপির রাজনীতি, এবং বিএনপি এটার দায়ভার বিএনপি বহন করবে। মানুষ যদি এই কারণে বিএনপির ব্যাপারে কোনো রকম নেতিবাচক মনোভাব ধারণ করে, সেটারও দায় বিএনপিকে নিতে হবে। মানুষ যদি মনে করে না বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েতে না গিয়ে, সেটার বেনিফিটও বিএনপির ঘরেই যাবে। সুতরাং বিএনপি দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ, যারা গত 17 বছর মাঠে থেকে গুম হয়ে, খুন হয়ে, জেলে গিয়ে, এলাকায় ঢুকতে না পেরে, ঈদ করতে না পেরে, বছরের পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, এবং অনেকেই একেবারে দেশের বাইরে থাকতে বাধ্য হয়ে আজকের এই জায়গায় বাংলাদেশটাকে নিয়ে এসছে। সো বিএনপি তার পলিটিক্স কিভাবে সাজাবে, কোন সিদ্ধান্ত নেবে, কোথায় যাবে এবং কোথায় যাবে না, তার দায় এবং দায়িত্ব দুটোই বিএনপির। সেই ব্যাপারে আমার মনে হয় না অন্য কোনো দলের বলবার কিছু আছে। আর আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটি করেছেন, মানুষ যদি আওয়ামী লীগকে না বলে দেয়, এবং মানুষ তো আওয়ামী লীগকে না বলেছে, এটা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা নেই। ডেফিনেটলি মানুষ না বলেছে, তবে তারপরও একটা তবে থাকে। সেই যে আমি এই রায়টা দিয়ে দিচ্ছি, এই রায়টা কি মানুষের কাছ থেকে আমরা পেয়েছি সরাসরি? হ্যাঁ, মানুষ আওয়ামী লীগের দুঃশাসনের প্রতি ঘৃণা জানিয়েছে, মানুষ আওয়ামী লীগের গণহত্যার প্রতি ঘৃণা জানিয়েছে, মানুষ আওয়ামী লীগের জুলুমের প্রতি ঘৃণা জানিয়েছে, মানুষ আওয়ামী লীগের বিরোধী দলকে একেবারে স্ম্যাশ করে দেওয়ার যে পলিটিক্স, তাকে ঘৃণা জানিয়েছে। আওয়ামী লীগ গত 15 বছর ধরে বাংলাদেশকে যেই পথে নিয়ে গেছে এবং যেই ভাবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে, ডেফিনেটলি বাংলাদেশের মানুষের ঘৃণা আছে তাদের সঙ্গে। কিন্তু সেটার তো একটা পদ্ধতি আছে। আমি দেখলাম তাহসিনও কিন্তু একই কথা বলছে যে তারও একটা পদ্ধতি আছে এবং সেটা বিচারিক পদ্ধতি। তো ওই পদ্ধতিতে না গিয়ে আমরা যদি আগেই সেটাকে নির্বাহী দিয়ে বা অন্য কোনো ভাবে সেটাকে হাসিল করতে চাই, সেটা কিন্তু লং রানে আমাকে সুফল দেবে না। আমি আপনাকে বলি, যতদিন পর্যন্ত এই বিচার না হবে ততদিন পর্যন্ত একটা বড় জনগোষ্ঠী বলতেই থাকবে আওয়ামী লীগ নির্দোষ, আর একটা বড় জনগোষ্ঠী বলতেই থাকবে আওয়ামী লীগ দোষী। সো দোষী নির্দোষ সকল কিছুর একটা তো গ্রহণযোগ্য মাধ্যম হতে হবে, সেটি হচ্ছে বিচারের মধ্যে দিয়ে। আমরা দেখুন আজকে 9 মাস হয়ে গেল, তাই না? এই সরকার, আপনি বলছেন সেটা বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে, বিচারের মধ্য দিয়ে। কিন্তু বিএনপির পক্ষ থেকে তো এটাও বলা হচ্ছে যে সেটা নির্বাচনের মধ্য দিয়ে সেটা নির্ধারিত হবে। নির্বাচন another way। দেখুন, নির্বাচনও ইজ আ ভেরি স্ট্রং ওয়ে টু ডিটারমিন আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আছে কি নাই। আপনি আমাকে বলেন বাবলি, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, আমি জানি না তারা নির্বাচনে আসার মতো দুঃসাহস দেখাবেন কিনা, তবে তারা যদি নির্বাচনে আসেন, তারা কি 10টা আসনও নৌকায় ভোট করে পাবেন বলে আপনার মনে হয়?
তারা নিজেরাও কিন্তু এটা বিশ্বাস করে না এবং তারাও জানে যে তারা নির্বাচনে গেলে তাদের ভরাডুবি হবে। তো তারা নিজেরাই তো এটা জানে, কিন্তু সেটাকে আপনি একটা জিনিসকে একটা সিদ্ধান্ত, আজকে আপনি ক্ষমতায় আছেন, আজকে আপনার জনবল আছে, কিন্তু সে কারণে আপনি একটি সিদ্ধান্ত নিলে পরবর্তীতে কিন্তু সেই সিদ্ধান্তটি বহাল রাখা আপনার জন্য সম্ভব নাও হতে পারে। ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে আমরা ছিলাম, তিনি একটি একটি প্রশ্ন করেছিলেন, সেটি নিয়ে তাহসিন রিয়াজের কাছে তিনি চ্যালেঞ্জ করে বলেছেন যে এই ধরনের কোনো স্লোগান আসলে সেখানে ছিল, সেটি একবার একটু যদি দেখে আসতে চাই। অল্প সময়ের জন্য আপনার কাছে আসবো, কারণ আমি তাহসিন রিয়াজের কাছে যেতে চাই। স্পষ্টভাবে বলেছিলাম যে এই মঞ্চ থেকে স্লোগান এসছে একটা একটা লিক ধরে ধরে জবাই কর। তো তাহসিন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি, আমার কানে হয়তো ওটা রয়ে গেছে, বলেছে একটা একটা লিক ধরে ধরে জেলে ভর। না, স্লোগানটা ছিল একটা একটা লিক ধরে ধরে জবাই কর। এই যে ধরুন প্রচন্ড রকম অসহিষ্ণুতার যে চাষ, আমি জানি না এটা কি শাহবাগ এলাকাটার সমস্যা কিনা জানি না, তাদেরই কেন জানি চরম অসহিষ্ণুতা। আপনি বিভিন্ন ক্লাস্টারের কথা বলছেন, এটিও কি সেরকম কোনো ক্লাস্টার থেকে এসেছে? আমি দেখেন, আমি একদম স্ট্রংলি বলতেছি এখনো, ঠিক আছে? আমি জানি না এই কন্টেন্ট এডিটেড কিনা, এটা চ্যানেল 24 এর একটি কন্টেন্ট, চ্যানেল 24 এর যে কোনো কন্টেন্ট আর ইউ ক্যান এডিট সাউন্ড, বাট হোয়াটএভার, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি দেখেন, আমি স্পষ্ট যেটা অফিসিয়ালি এন্ডোর্স করার একটা ব্যাপার আছে, আমি অফিসিয়ালি এন্ডোর্স করতেছি, যেটা অফিসিয়াল কোনো স্লোগান না। আমি একটু বলতে হবে, আমাকে একটু সুযোগ দিতে হবে। আপা যেহেতু দেখিয়েছেন, ডেফিনেটলি একটা এভিডেন্স নিয়ে এসেছেন। আমি কেন চ্যালেঞ্জ করছি দেখেন, আমি বারবার বলেছি এখানে ডিফারেন্ট ক্লাস্টার্স আছে। আপনাকে বুঝতে হবে যে এখানে জুলাই আগস্টের সাথে কানেক্টেড মিনিমাম 36টা 38টার মতন সংগঠন আছে, এবং যেটা হয়েছে এটা ডিফারেন্ট ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে স্লোগানগুলো দিয়েছে। তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ ওন করি না। আমি জানি যে আপাতত এটাই জানতে চান যে আমাদের এই জাতি বা আমাদের এই সোসাইটি বা আমাদের এই জেনারেশন যেন এই স্লোগানটাকে ওন না করে। আপার কিন্তু মোটিভেট, আপা যে সমালোচনাটা করতেছেন এটা শুধুমাত্র যে আমাদেরকে মানে ডাউনগ্রেড করার জন্য সমালোচনা, এটা না, উনি চান না যে আমরা এটাকে ওন করি। আমি তো এটাই কাজে আমি এটা ক্ল্যারিটি দিচ্ছি আপনাকে, এই ধরনের জিনিস আমরা কেউই ওন করি না। আচ্ছা, আজকের বিষয়টা নিয়ে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম শিবির আজকে সবথেকে সরব উপস্থিতি। আপা যদিও তখন বলছিলেন যে জামাত বলেছে যে আমরা দলগতভাবে সেখানে নাই, কিন্তু তাদের উপস্থিতিটাই আজকে স্পষ্টভাবে সরবভাবে দেখা গেছে। রাজনীতির নতুন সমীকরণের কথা অনেকে বলছে এনসিপির সাথে, আপনারও কি মনে হয় যে এটি রাজনীতির নতুন সমীকরণ হিসেবে? আমার মোটেও মনে হয় না যে এটা রাজনীতির নতুন সমীকরণ। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এটা রাজনীতির নতুন সমীকরণ। এই ডটগুলো আপনি কোন ডটগুলো কানেক্ট করলে এখান থেকে উত্তরটা এরকম আসতো, যদি আমরা এখানে বিএনপিকে কোনোভাবে প্রত্যাশাই না করতাম, এক, অথবা আমরা কোনোভাবে যদি বিএনপিকে এখানে না ডাকতাম, দুই, অথবা আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো টেকনিকে কোনো না কোনো সিস্টেমে যদি আমরা বিএনপিকে অ্যাভয়েড করতাম, তিন। এই তিনটার কোনোটাই ঘটে নাই। গতকাল রাত্রে সার্জিস থেকে শুরু করে এই আন্দোলনের যারা মানে যারা এই আন্দোলনকে এক্সিট করেছেন, এই আন্দোলনকে যারা সামনে রেখেছেন, এটাকে অ্যাপিস করেছেন, সবাই কিন্তু বিএনপিকে ওপেন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এটার জন্য তাদেরকে ডেকেছে এবং তাদেরকে বলেছে এটার জন্য আসতে। কাজেই এটাকে আমরা নতুন রাজনৈতিক সমীকরণ হিসাবে দেখতে চাই না। এটা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে, একটা স্পেসিফিক এজেন্ডাকে সামনে রেখে এখানে সকল রাজনৈতিক পক্ষ, রাজনৈতিক দল এখানে এসছেন। ইভেনচুয়ালি আমরা কাউকে ডেকেও আনি নাই। আরেকটি বিষয় যদি একটু জানতে চাই, আপনি স্পষ্ট করে বলেছেন, সেটি হচ্ছে যে এই যে সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের বিষয়টি নিয়ে রুমিন আপা কথা বলেছেন যে তিনি চলে গেলেন মধ্যরাতে, আবার নারায়ণগঞ্জের যিনি মেয়র ছিলেন সেলিনা হায়াত আইভি, তার বাসায় মধ্যরাতে তাকে পুলিশ ধরতে চলে গেল, তার এলাকাবাসী সেটিকে আটকালো, এবং সেই সাথে আবার নওফেলের কথা তিনি উল্লেখ করেছেন এবং আরাফাতের কথা উল্লেখ করেছেন। এই ঘটনাগুলো ঘটলো কিভাবে, সেটি নিয়ে আপনাদের মন্তব্যের জায়গা। অনেকে বলছে যে মূল বিষয়গুলো রেখে বা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একপাশে রেখে কি আপনারা শুধুমাত্র আওয়ামী লীগের বিচারটা চাচ্ছেন? আচ্ছা দেখেন, খুবই টেকনিক্যাল একটা মজার প্রশ্নটা, মানে আপা যেটা করেছেন, এই যে কার্যক্রমগুলো ঘটেছে, এই কার্যক্রমগুলোর বিপরীতে বিএনপির প্রতিবাদ কোথায়, আপার প্রতিবাদ কোথায়? আপা রাস্তায় নেমে জিজ্ঞেস করছেন সরকারের কাছে? জিজ্ঞেস করেন নাই তো, আপা খালি প্রশ্ন করেছেন টক শোতে। অথচ আমি আপনাকে একটু স্মরণ করাই দিই, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেস করে শুরু হয়েছে? এই আব্দুল হামিদ যে দেশ থেকে চলে গেল, এটাকে কাউন্টার করা, এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু, জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনের শুরু হয়েছে। কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন, আপনি যে প্রশ্ন আমাকে করতেছেন, ওই প্রশ্নে আপনি জর্জরিত।
আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি। আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি, আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে বলেছি যে ইন্টারিমকে এটা জব দিতে হবে। ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতে আর ঊর্ধ্বের কোনো সরকার না। ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল। কাজে ইন্টারিমকে এই প্রত্যেকটা যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এরা তো আমাদের কেউ বন্ধু না। আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না, তা আমাদের তো কেউ বন্ধু না। তা তারা যদি পালায়া যায়, এটা পালানোর ক্ষেত্রে তো আমাদের কাছে মনে হচ্ছে, আপনি দেখেন যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় আপনি এনসিপি থেকে শুরু করে আজকে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যারা যুক্ত আছেন তারা সামনের দিকে এসে এটার প্রতিবাদ করেছেন। কাজেই এই প্রশ্নের উত্তর আপনি আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে কি সমাধানটা পাবেন? আমি তো শেষ করি, এই অংশ খুব বেশি সময় পাবো না। এই বাংলাদেশে যতগুলো ইন্টারিমের যতগুলো ব্যর্থতা, এই ব্যর্থতাগুলোর জন্য আমরাই প্রতিবাদ করেছি। আমরাই প্রত্যেকটা জায়গায় যে বিচারের জন্য আমরা 2 তারিখ সমাবেশ করেছি। আপনি 2 তারিখে বিচারের জন্য বিচারকে কোর্ট করেছেন। আমি আরেকটা প্রশ্ন জাস্ট করে ছেড়ে দিই, সেটা হচ্ছে যে দেখেন আমি আপার কাছে স্পষ্ট বলতে চাই। আপা বলছেন যে আমরা যখন বলতেছি জনগণ এটা রায় দিবেন। আমরা যখন বলতেছি আপা বলতেছে তোমারে কোন জনগণ বলছে। আমি আপার কাছে প্রশ্ন করতে চাই, আপা তো বিএনপিকে রিপ্রেজেন্ট করতেছেন, এখানে ডেফিনেটলি বিএনপিকে রিপ্রেজেন্ট করতেছেন। আপা যদি বিএনপিকে রিপ্রেজেন্ট করে থাকেন তাহলে মির্জা ফখরুল আজকে যেটা বলছেন যে সারা দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, তাহলে আমি এই প্রশ্নটা করতে চাই, তাহলে মির্জা ফখরুলকে কোন দেশের মানুষ বলে দিয়ে গেছে যে আওয়ামী লীগকে তারা চায় না? মির্জা ফখরুলের কাছে যেই জনগণগুলো যেই মানুষগুলো বলে দিয়ে গেছেন, আমাদের কাছেও সেই জনগণ সেই মানুষরাই বলে। অসংখ্য ধন্যবাদ। আপনি সমস্যা নেই, আমি জাস্ট টক শোতে কেন বলছেন, প্রতিবাদ কেন করছেন না? আপা দুইটা প্রশ্ন এই অংশ পাবো না, খুব বেশি সময়। দুইটা প্রশ্ন। আপনি আমাকে বলেছেন যে এক সেকেন্ড, আপনি আমাকে বলেছেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আচ্ছা তাহলে যেহেতু আপনি আমাকে একটু ব্যক্তিগতভাবে প্রশ্নটা করলেন, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার বয়স কত? না, আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না। আচ্ছা, আপনার বয়স যদি আমি ধরেও নেই 30, ম্যাক্সিমাম 30, আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে। তো আপনারা 36 দিনে আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না, তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র। কোন ভিন্ন মত এটা? সেটা ভিন্ন মতটা কোনটা? সেটা সেই ব্যাখ্যা তো আপনাকে আমি দেব না। এটা তো টকশোর ব্যাখ্যা দিবেন আপনি। আপনার বয়স যেমন আপনি বলছেন, এটা তো ব্যক্তিগত প্রশ্ন, আমি সেটা কেন দিব? ব্যক্তিগতভাবে বলবেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আমার বয়স কত? আপনি যেমন বলতে পারেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে, আপনি যখন বলতে পারেন আমার বন্ধু হতে পারে, আওয়ামী লীগের ডিসকাশনে আপনাকে এই প্রশ্ন করতেই পারি যে আওয়ামী লীগের ডিসকাশনে আমি জিজ্ঞেস করতে পারি সম্ভবত তখন থেকেই আমাদের এই যাত্রা। আর ইন্টারিমটা জনগণ এটার উত্তর দিবে। ইন্টারিমটা কে? মাহফুজ সাহেব আর আসিফ সাহেব আর নাহিদ সাহেব কয়েকদিন আগ পর্যন্ত ইন্টারিমের অংশ ছিল না? ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? এই ইন্টারিমটা কে যাদের পিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে, মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা হওয়ার পর পিএস 8 মাসে 400 কোটি টাকা নিয়ে বাইর হয়? এই ইন্টারিমটা কারা? ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে। এই ইন্টারিমটা আসলে কারা ভাই? এই ইন্টারিমটা আসলে কারা? আমি সেটা জানি না, বুঝতে পারছি না ইন্টারিমটা কারা। এই যে ইন্টারিম আব্দুল হামিদকে উড়ে যেতে দেয়, তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ করো। একজন অপরাধীকে অপরাধীও বাদ দেন, ওনার নামে মামলা আছে কি নাই? মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে, স্থলবন্দর, নৌবন্দর এবং বিমানবন্দরে তার একটা সফট কপি চলে যাবে। এবং নিষেধাজ্ঞা ছিল। আরে ভাই, গত 15 বছর আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল, আমি কোথাও যাইতে পারি নাই। আচ্ছা, আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে, তারপর আমাকে যাইতে দেয় নাই। আচ্ছা, সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না, ওরা বেচারা তো 36 দিন আর আমাদের তো 17 বছর আর আমাদের কোন নেতার 50 বছর। তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না। তো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন, এগুলার ভুক্তভোগী তো আমরা। তো আব্দুল হামিদ যাচ্ছে এনএসআই ডিজিএফআই এর অনুমোদন নিয়ে, বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা। এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আমব্রেলা নিয়ে আসবেন, আপনার একটা ছাতার নিচে আপনি সবকিছুকে ফিট ইন করানোর চেষ্টা করবেন, তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না। এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো উঠার কথা রাজনীতির মাঠে, সেই প্রশ্নগুলো হারিয়ে যায়। কি করে আব্দুল হামিদ গেল? অথবা এর আগে যাদেরকে আমরা গণ অভ্যুত্থানের সময়
খুব স্ট্রং রোল প্লে করতে দেখেছি। আরাফাত দেখেছি, নওফেল দেখেছি, ওবায়দুল কাদের দেখেছি, শেখ হাসিনা তো বাদই দিলাম। তো এরা কি করে পার হয়ে গেল? কোন পুলিশ অফিসার গুলি করলো? যে বুলেটগুলো পাওয়া গেছে নিহত এবং আহতদের গায়ে, সেই বুলেট কোন রাইফেল থেকে বের হয়েছে? সেই রাইফেলে ওই সময় কোন পুলিশ কর্মকর্তার হাতে ছিল? এই প্রশ্নগুলোর সুরাহা হওয়া কি উচিত নয়? কিন্তু এই প্রশ্নগুলোকে আমরা উঠতে দেখছি। তাহসিন, এই প্রশ্নগুলোর সুরাহা কবে হবে? আমি একটু জিজ্ঞেস করতে চাই, মানে আপা যেভাবে করে আইভি রহমানকে ডিফেন্ড করছিলেন, মানে আপা আরাফাতদের মতন আমি ডিফেন্ড করি না, আমি জাস্ট একটা তুলনামূলক চিত্র দিয়েছি। তাহলে আপা বলুক, আমি থেমে যাই। আমি তুলনামূলক চিত্র দিয়েছি। হামিদ পার হয়ে যায়, তাহলে ওই রাতেই কেন আবার তাকে গ্রেফতার করা হলো? না, আপা বলুক, শেষ হলে তাহলে আমি বলি। আপনি তুলনামূলক চিত্র দিছি। তাহলে আপনি বলেন। তাহসিন বলবেন। মানে আপনি যদি সুযোগ আমরা খুব বেশি সময় পাবো না কিন্তু এই অংশে। আচ্ছা, দেখেন, আমি কোন ইন্টারিম আপনি রাস্তা নিয়ে প্রশ্ন করেন না কেন? ইন্টারিমে তো আপনাদের প্রতিনিধি আছে এখনো। আপনি যদি, তাহলে আপনি বলেন, আমি আর কথা বলবো। ইন্টারিমে তো আপনাদের দুটো প্রতিনিধি এখনো আছে। না, বলবেন, তাহসিন বলবেন। আমার তো ছিল, আমি তো দিতাম, আমাকে দিতে, আমিও তো দিতে পারতাম, আমি তো দেই নাই তখন। আপা, আচ্ছা তাহসিন, আমি তো আপনার কাছ থেকে শিখবো, তাই না? আপনি যদি আমাকে এভাবে কাউন্টারিং শিখান, তাহসিন বলবেন। না, আপনি আমাকে তাহলে কাউন্টার করেন, আমি তাহলে আপনার কাছ থেকে এটা শিখে যাই। তাহসিন বলবেন। আমি এটাই শিখতে চাই যে আপনি কাউন্টার দিতে থাকবেন, আমিও কাউন্টার দিব। আচ্ছা, 2 মিনিট সময় পাবো। দেখেন, আমি আপাকে কিন্তু প্রচন্ড রকম শ্রদ্ধা করি। আমি এই কথাটা মানে আগেও বলছি। আপা বারবার রেগে যান আমার উপর, আমি জানি না কেন রেগে যান। আমি আপনাকে বলি, আইভি রহমানকে আপা যেভাবে করে বলছেন, ডিফেন্ড শব্দটা উঠাই নিলাম। আপা বলছেন যে একা তিনি দাঁড়ায় ছিলেন নারায়ণগঞ্জে, তিনি শামীম ওসমানের বিরুদ্ধে একা নড়েছেন। আচ্ছা দেখেন, প্রশ্নটা বুঝেন, শামীম ওসমানের বিরুদ্ধে একা নড়লে তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত, এটা কিভাবে প্রমাণ হয়? না, কিভাবে প্রমাণ হয়? আপনি যেই ওয়েতে আপনি এই টকশোটা আবার শুনবেন, কেটে ছাড়বেন, পাবলিক এটার উপর ডিসিশন দিবে। আপা যে কথাগুলো বলেছেন, আমি তো বলেছি যে ডিফেন্ড, আমি শব্দটা তুলে নিচ্ছি, পাবলিক এটার ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা। আমার কাছে ভিডিও আছে, দেখেন। উনি 36 জুলাই, জুম করে দেখান এটা একটু, উনি 36 জুলাই কিভাবে করে দেখেন, কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন, পুলিশ গুলি ছড়ে নাই দেখে, এটা পাবলিকের কাছে আছে। কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি, সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান, আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই। আপনি যখন যিনি কিনা এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছড়ে নাই এটার জন্য পুলিশকে শাসিয়েছেন, তাকে যদি আপনি খুব ক্লিন ইমেজ প্রমাণ করতে চান এই টকশোতে বসে, এটা তো আমার গায়ে লাগে, আপারও গায়ে লাগা উচিত। কারণ এই আপার লোকজনদেরকেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তো আজকে আপা কোনো কথা বলতেছেন, কোনো স্ট্যান্ড নেন নাই কিন্তু এখনো। বলেছেন আপা নিষিদ্ধ চান কিনা, বলেছেন আপা তার নিবন্ধন বাতিল হতে চান কিনা, বলেন নাই কিন্তু, বলবেন না আমি জানি। কেন বলবেন না জানেন? কারণ হচ্ছে যে আপাদের পজিশনটাই এরকম, আপারা জনগণকে কনফিউজ করতে চান, স্ট্যান্ড নিতে চান না। এবার আমি আপনাকে বলি, এই আওয়ামী লীগ 36 জুলাইয়ের পরের গল্প, নতুন গল্প না কিন্তু, 36 জুলাইয়ের পরের গল্প। যখন আওয়ামী লীগকে, আপার ভাষ্য মতে, যখন আওয়ামী লীগকে সাধারণ মানুষ লাল কার্ড দেখিয়েছে, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হচ্ছে আওয়ামী লীগ খুন করেছে, কুপিয়ে খুন করেছে। তাহলে আপনার দলের একজন মানুষকে যদি আওয়ামী লীগ কুপিয়ে খুন করে, আপনি কেন এটার বিচার চাবেন না? আপনি কেন এই এরকম সন্ত্রাসী দলকে নিষিদ্ধের জন্য আপনি রাস্তায় আওয়াজ তুলবেন না? তার মানে কি আপনি এই লাশ নিয়ে রাজনীতি করতে চান? কিসের জন্য চান না? আমাদেরকে তো এটা জবাব দিতে হবে। কাজে দেখেন, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, বারবার একটা কথাই বলেছি, আপার দলের স্ট্যান্ড মির্জা ফখরুল সাহেব বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। রাজনৈতিক পালাবদলের পর যে আশা আকাঙ্ক্ষা আসলে জনগণের মধ্যে ছিল, গত 9 মাসে সেখানে সেই আশা আকাঙ্ক্ষায় অনেকটাই ফাটল ধরেছে, অনেকটাই হতাশা কাজ করেছে। এরকম হওয়ার আসলে কারণ কি হতে যাচ্ছে সামনে? দেখেন, আমরা মানে এই যে ইন্টারিমের ব্যাপারে যে আমরা খুব মানে এখন পজিটিভ, ব্যাপারটা এরকম না। মানে আপনাদের যে কষ্টগুলো, কষ্টই কিন্তু আমাদেরও আছে। মানে ইন্টারিম 9 মাসে এখন পর্যন্ত বিচার কার্যক্রমকে আগায় নিতে পারেনি। যে ধরনের ইফিসিয়েন্সি আমরা ভাবছিলাম যে ইফিসিয়েন্ট রোলটা প্লে করবে ইন্টারিম, সেটা করতে পারেনি। এটা তো বাস্তবতা। আমি যদি অসংখ্যবার করে বলি যে তারা ভালো করতেছে, তো ভালো হবে না। কাজেই দেখেন, প্রত্যাশার জায়গাগুলো আসলে ইন্টারিম মেটাতে পারছে না। এবং ইন্টারিম যেন ইফিসিয়েন্টলি রান করতে পারে, এই রানের জন্য কিন্তু আমরা দাবি তুলছি, আওয়াজ তুলছি। আপা যে কথাগুলো বলেছেন, ইনফ্যাক্ট যে যারা পালিয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরাও খুঁজতেছি। সেই প্রশ্নের উত্তরগুলো আমরা জানি না কবে পাবো, বাট এই প্রশ্নগুলো আমরা করতে থাকবো। আমরা ডেফিনেটলি এই ইন্টারিমকে আমরা অ্যাকাউন্টেবল একটা জায়গায় রাখতে চাই। আর আরেকটা ব্যাপার আমি জাস্ট একটু আপনাকে অ্যাড করে দিই। দেখেন, বাংলাদেশে আজকে যে প্রশ্নে আমরা আসলে ডিবেট করতেছি, এই প্রশ্ন, এটা একটা সমাধান, এই প্রশ্নের সমাধান কিন্তু আমরা পেয়েছি আসলে 5 আগস্ট।
তারপর আমরা যদি ইন্টারন্যাশনাল রেফারেন্সেসগুলো দেখি, আমরা জার্মানিতে দেখেছি, ইতালিতে দেখেছি, ইন্দোনেশিয়াতে দেখেছি, কম্বোডিয়াতে দেখেছি, এখানে প্রত্যেকটা দল রাজনৈতিক কনসেনসাসের ভিত্তিতে কিন্তু নিষিদ্ধ হয়েছে। দেখেন, এটা আমরা বারবার ভুল করতেছি। আমরা দায়টা চাপাই দিতেছি, অনেক সময় আমরা দায়টা চাপাই দিতেছি কাদের উপর? আদালতের উপর দায় চাপাই দিতেছি। আমরা অনেক সময় সংবিধানের কথা বলতেছি, আমরা অনেক সময় নির্বাহী আদেশের কথা, নির্বাহী পাওয়ারের কথা বলতেছি। ফ্যাক্ট কি? ফ্যাক্টটা কোথায়? এই সবগুলো সিদ্ধান্তই যেই বডি নেক, সেটা লেজিটিমেট যে বডিটা আছে বা আইন বা আদালত যদি বলি, তারা যদি নেয়, অথবা এটা যদি নির্বাহী বডি নেয়, অথবা এটা যদি সাংবিধানিকভাবে হয়, এই সব কিছু হওয়ার পূর্বে কি প্রয়োজন? সব কিছু হওয়ার পূর্বে একটা ন্যাশনাল কনসেনসাসের প্রয়োজন। এই ন্যাশনাল কনসেনসাস ছাড়া আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনও, সেটা আসলে কিন্তু মানে দুর্বল থেকে যাবে। আমাদের প্রশ্নটা কিন্তু এটা। কাজেই দেখেন, আমরা একটা কথা বারবার বলেছি, যেহেতু সবগুলো দলই, অলমোস্ট সবগুলো দলই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে এখন একমত, আমরা বিএনপির কাছে এই উদাত্ত আহ্বানটা আমরা করতে চাই। আমরা এই উদাত্ত আহ্বানটা বা আমরা তাদের কাছ থেকে এই পজিটিভ রেসপন্সটা আমরা এক্সপেক্ট করি। বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার যে দল, সবচেয়ে বেশি জেলে গিয়েছে যে দলের লোকরা, সবচেয়ে বেশি ক্রসফায়ারের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, সবচেয়ে বেশি মানে আপনার বাইনারি পলিটিক্সের শিকার, সবচেয়ে বেশি যারা মানে বাংলাদেশের মানুষের কাছে রাজনীতি করতে পারে না, যে দলটা, যে দলকে সর্বোচ্চ লেভেলের জুলুমের শিকার করা হয়েছে, সেই দলের সিদ্ধান্ত নিতে হবে। সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার ঐক্যমত আসছে কিনা সেটা একটু রুমিন আপার কাছ থেকে একটু শুনি। আমি একটা কথা একটু বলি। আমার ভাই বলছিল যে আমরা আমাদের পজিশন বা বিএনপি তার পজিশন দলগতভাবে ক্লিয়ার করেনি। আবার একই সঙ্গে আমার ভাই এটাও বলেছে যে দেশের মানুষ আওয়ামী লীগকে বর্জন করেছে বা চায় না, বলেছেন বিএনপির মহাসচিব। ধরুন, আমি একজন আইনজীবী হিসেবে কেন জানি মামলার কথাই আমার মাথায় আসে। ধরুন, আপনি একজন ব্যক্তিকে খুন করতে দেখলেন, নিজের চোখে দেখলেন, আপনি কি সাথে সাথে ওই খুনিকে ধরে নিয়ে আম গাছে ফাঁসি দিয়ে দিবেন? দিতে পারবেন না। তো একটা প্রক্রিয়ার ভেতরে আপনাকে যেতে হবে। অনেক চাক্ষুষ সাক্ষী থাকবার পরেও কিন্তু একটা মামলা দায়ের হয়, বিচারের মধ্যে ঢোকে, সাক্ষী জেরা হয়। অনেক সময় মনে হয় যে এই মামলাতে এত সাক্ষী জেরার প্রয়োজন কি? হয়তো 5 জন সাক্ষী, একটা খোলা বাজারের মধ্যে মার্ডার হয়ে গেছে। আমি ব্রাউনবাড়িয়ার মানুষ, আমাদের এই মামলাগুলো অনেক আসে যে খোলা বাজারের মধ্যে দুই পক্ষের মারামারি হয়েছে, অনেক সাক্ষী, হয়তো একজন একজনকে ওখানে বল্লম দিয়ে মেরেই ফেলেছে। সো এটার জন্য এত সাক্ষী, দিনের পর দিন সাক্ষী, দিনের পর দিন ট্রায়াল কেন চলতে হয়? চলতে হয় এই কারণেই যে একটা দেশের সিস্টেম বা একটা দেশের বিচার, এই প্রতিষ্ঠানগুলো আছেই যাতে কোনো মানুষ চাইলেই যে কোনো কিছু করতে না পারে। হ্যাঁ, বিএনপি এটা বলেছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, কিন্তু আওয়ামী লীগকে না চাওয়ার যেই প্রক্রিয়া এবং এটাকে একটা স্থায়িত্ব দেবার বা এটাকে কংক্রিটাইজ করার যে একটা প্রক্রিয়া, সেটার মধ্যে তো আমাদেরকে ঢুকতে হবে। আমরা তো হ্যাঁ, নির্বাহী আদেশে হতে পারে, অফকোর্স আমি তো বলেইছি নির্বাহী আদেশ ইজ ওয়ান অফ দ্য অপশন। তাসনিয়াস বলেছেন যে বিএনপি সবসময় একটা কনফিউজিং পজিশনের মধ্যে আছে। বিচার চাই, এইটা নিয়ে স্পষ্টতা নাই কেন? বিএনপির মধ্যে কেন বিচার স্পষ্টতা চাই? বিচার করে যদি এই যে ধরেন, আচ্ছা আমি চাই, বিএনপি চায় না, এই কথাটা যে আমরা ঠাস করে বলে দেই, আইন থেকে দলের বিচার করা যাবে না। আচ্ছা, আইন থেকে দলের বিচার করা যাবে না, এই পোরশনটা যে বাদ দেয়া, এটা কারা বাদ দিয়েছে? কারা বাদ দিয়েছে? সরকার বাদ দিয়েছে, উপদেষ্টা পরিষদ বাদ দিয়েছে। কারা বাদ দিয়েছে আপনি আমাকে প্রশ্ন করার? বিএনপি তো বাদ দেয় নাই, বিএনপি তো সরকারে নাই, সরকারের উপদেষ্টা পরিষদ বাদ দিয়েছে। কথা হচ্ছে যে সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে এনসিপির ব্লু হোয়াইট বয়েজরা বসে থাকে, সরকার তাদেরকে পেট্রন করে। এটা আমার আগের সেগমেন্টে বলেছি, আমি আর রিপিট করব না। সো তারপরে তারা যখন বিচারের কথা বলে, তখন তো আসলে আমরা কনফিউজড হয়ে যাই। ওরা যদি কনফিউজ হয়ে যায়, তার চেয়ে অনেক বড় কনফিউজ আসলে আপনারা হয়ে যায়। তাহসিন রিয়াজ, সরকারের একটা অংশই আপনাদের ধরা হয় এখন পর্যন্ত, যেহেতু আপনাদের দুজন প্রতিনিধি এখনো সেখানে আছে। তাহলে এই যে বিচার কারা চায় না, কারা বাদ দিল, সেই প্রশ্নের উত্তর তাদের ব্যাপারে না, উত্তর তো পরিষ্কার। ধরেন আপনি আমাকে সরকারের অংশ ধরতেছেন, এখন আমি জুলাই প্রোক্লেমেশন চাইছি, দেন নাই। সরকারের অংশ যদি হয়, আমি তো করাই নিতাম এটা। সরকারের অংশ আপনি আমারে বলতেছেন, বিএনপি বলছে প্রোক্লেমেশন হবে না, প্রোক্লেমেশন হয় নাই, সরকার আমার। আচ্ছা, আমি একটু বলতে দেন আমাকে। এরপর আমরা বললাম রাষ্ট্রপতিকে সরাইতে হবে, আমরা বললাম হয় নাই, বিএনপি বলছে রাষ্ট্রপতি যেভাবে আছে থাকতে পারে, রাষ্ট্রপতি থেকে গেছে, সরকার আমার। এখন ভাই বলি, আমাকে আপনি বলবেন আমি সরকার, আমি শেষ করি নাই, আপনি আমাকে বলবেন সরকার আমার, আমি তো আপনার কথাই ঢুকি নাই, আমাকে প্রশ্ন করেন। আমি আপনাকে ক্লিয়ারলি বলি কেন সরকার তাদের বলা হয়। ধরুন এই যে জুলাই প্রোক্লেমেশন কিংবা রাষ্ট্রপতি অপসারণ, এই সকল কিছু নিয়ে তারা কিন্তু এখনো রাজনীতি করতে পারছে এবং
বৃহত্তম রাজনৈতিক দলগুলোর যে চাওয়া এবং এই সরকারের যে নাম্বার 1 কর্তব্য ছিল একটা রোড ম্যাপ দেওয়া, ইলেকশন কবে হতে যাচ্ছে, কবে হবে, তার কোনো আলোচনার মধ্যে কিন্তু এখন আমরা নাই। এখনো আমরা গত 8 মাস ধরে জুলাই প্রোক্লেমেশন নিয়ে আছি, এবং যেহেতু এনসিপির একটু সময় দরকার, তাদের এখনো নিবন্ধন হয়নি, নিবন্ধনের শর্তও অনেকগুলো পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে, সুতরাং তাদেরও একটু সময় দরকার। সরকারেরও একটু মানে বিএনপি কি সেটা কনসিডার করছে? ক্ষমতা প্রলোভিত করা দরকার। দেখেন আপার ভয়েসের টোনটা দেখেন, আপা কিন্তু সরকারের মতন করে সিদ্ধান্ত দিতেছে। এনসিপির সময় দরকার, যুক্তিগুলো দিচ্ছি, মানুষ নেবে বা নেবে না। আপা ডিসিশন সব জানেন মানে আমি আচ্ছা যাক, আমার আলাপটা ওই জায়গাটা না, আলাপটা হচ্ছে দেখেন বিএনপি, আমি যেটা বারবার বলেছি, বিএনপি যেহেতু সবচেয়ে বেশি নির্যাতিত আওয়ামী লীগের হাত দিয়ে, কাজেই বিএনপি কেন এই পজিশনটা স্পষ্ট করে না? মানে আমি তাহলে ধরে নিব, যদি আপনি না বলেন আপনি সরকার, মানে বিএনপি বলছে তারা বিচার চায়, এটাতে কোনো অস্পষ্টতা নাই, তারা বিচার চায়। হ্যাঁ আচ্ছা, বিচার চান তো আপনি। আমরা আন্দোলন করতেছি কিসের উপর ভিত্তি করে? নিষিদ্ধের জন্য আমরা আন্দোলন করতেছি। আপনি আওয়ামী লীগের সকল কার্যক্রম এখন পরিচালিত হইতে দেখতেছেন কিনা? না দেখতেছেন না। মিছিল মিটিং হচ্ছে তো, আপনার লোকজনদেরকে মারতেছে বিভিন্ন জায়গায়। আজকেও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হামলা হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। এখন এই সার্বিক কার্যক্রম তো তারা পরিচালনা করতেছে, কিসের উপর ভিত্তি করে করতেছে? কারণ তাদেরকে সংবিধান, আমাদের সিস্টেম তাদের পলিটিক্যাল কার্যক্রম করার লেজিটিমেসি দিচ্ছে না। এখন তাহলে আমাকে একটু পরিষ্কার করে বলতে হবে যে একটা দল, যে দল গণতন্ত্র হত্যা করছে, যেই দল তাদের নেত্রীকে, আপসহীন নেত্রীকে এত বছর জেলে রাখছে, তাদের চেয়ারপারসনকে একেবারে মেরে হাড়গোড় ভেঙে দিছে, সেই দলের এত বড় গণহত্যার পরও সেই দলের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম আপার এটা স্বাভাবিকভাবে নিচ্ছে গণহত্যার পরও, তাহলে সেই পজিশন ক্লিয়ার করুক। আপনি বিচার চাচ্ছেন তো, আপনি তো কোন পজিশনই পরিষ্কার করতেছেন না। আমি শেষ করে ফেলেছি। অসংখ্য ধন্যবাদ তাহসিন রিয়াদ, অসংখ্য ধন্যবাদ রুমিনা আপা আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।